আসসালামু আলাইকুম। আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। প্রিয় ছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি অনলাইন ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদন থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা সবাই এতে পার্টিসিপেট করবে এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টিকে ভালোভাবে তোমরা উপলব্ধি করার চেষ্টা করবে। এই ক্লাসগুলো আমরা অতীতেও নিয়েছি। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটা প্রায়শই সৃজনশীল কোয়েশ্চেন হিসেবে আসে, অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্ক বা পার্থক্য নির্ণয় করো। তোমরা বোর্ডের দিকে একটু দেখো যে আমি লিখে রেখেছি আজকের আলোচ্য বিষয় গড় ব্যয় অর্থাৎ অ্যাভারেজ কস্ট ও প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্ক। বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য তিনটা ধাপ রয়েছে। একটা হচ্ছে বিষয়টাকে আমাদেরকে সূত্রগতভাবে দেখাতে হবে, আরেকটা হচ্ছে বিষয়টাকে আমাদেরকে তালিকার মাধ্যমে বিশ্লেষণ করতে হবে, আরেকটা সিস্টেম হলো আমাদেরকে বিষয়টাকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। সর্বপ্রথম আমি যে সিস্টেমে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যাভারেজ কস্টের সূত্রটা হলো, যদি তোমার টোটাল কস্টের পরিমাণ জানা থাকে এবং টোটাল কোয়ান্টিটির পরিমাণ জানা থাকে, সেই ক্ষেত্রে টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলেই আমরা কি পেয়ে যাই? আমরা অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় পেয়ে যাব। আর যদি তুমি মার্জিনাল কস্ট বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? দুটো টোটাল কস্ট জানা থাকতে হবে, দুটো কোয়ান্টিটি জানা থাকতে হবে। এখানে সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এখানে ডেল্টা টিসি বলতে আমি বুঝিয়েছি দুইটা টোটাল কস্টের বিয়োগ, অর্থাৎ কোনো ফার্মের প্রথম দিনের যেই টোটাল কস্ট হয় এবং দ্বিতীয় দিনের যে টোটাল কস্ট হয়, দুইটা টোটাল কস্টকে বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাব? ডেল্টার টোটাল কস্ট পেয়ে যাব। আর প্রথম দিনের কোয়ান্টিটি এবং দ্বিতীয় দিনের কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ যদি আমার জানা থাকে তাহলে ওই দুই কোয়ান্টিটিকে বিয়োগ করলে আমরা কি পাবো? ডেল্টা কিউ পেয়ে যাব। দেন আমাদেরকে করতে হবে কি? ডেল্টা টিসি কে ডেল্টা কিউ দিয়ে ভাগ দিলে আমরা মার্জিনাল কস্ট পেয়ে যাব। বিষয়টিকে আরো ক্লিয়ার করা যাবে আমরা যখন সারণীতে যাব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অ্যাভারেজ কস্ট কথাটার মানে হলো টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ দিতে হবে, আর মার্জিনাল কস্টের সূত্র হলো ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। আর ডেল্টা কথাটা আমরা কিভাবে কোন সিম্বল দিয়ে দেখাই? ছোট্ট একটা ত্রিভুজের মাধ্যমে দেখাই। এটা হচ্ছে কোনো জিনিসের চেঞ্জ বা পরিবর্তন যখন আমরা ব্যাখ্যা করতে যাই তখন আমরা এই সিম্বলটা ইউজ করি। এবার আমরা সারণীর মাধ্যমে বিষয়টিকে একটু ক্লিয়ার করতে চাই। আমরা চারটা কলাম রেডি করে রেখেছি। প্রথম কলামটা হচ্ছে উৎপাদন, দ্বিতীয় কলামটা হচ্ছে মোট ব্যয় বা টোটাল কস্ট, তৃতীয় কলামটা হচ্ছে গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট। আমরা একটু আগেই বলেছি অ্যাভারেজ কস্টের সূত্র হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি, এবং সর্বশেষ কলাম হচ্ছে প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট। এটার সূত্রটা হচ্ছে ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এখন আমরা প্রথম ইউনিট যখন উৎপাদন করব তখন আমরা ধরে নেব ওই ইউনিটের মোট খরচ হয়েছে 18 টাকা। যখন আমরা দুইটা শার্ট উৎপাদন করতে যাব তখন ওই দুই শার্ট, আগের শার্ট এবং পরের শার্ট মিলিয়ে টোটাল কস্ট হয় 24 টাকা। এখান থেকে যদি আমি মার্জিনাল কস্টটাকে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ওই যে বলেছিলাম দুইটা টোটাল কস্টের বিয়োগ করলে আমরা ডেল্টা টিসি পেয়ে যাই। তাহলে এই 24 থেকে আগের 18 টোটাল কস্ট বিয়োগ দিলে আমরা যে ফলাফলটা পাই অর্থাৎ 6 টাকা হলো যখন আমরা 2 ইউনিট উৎপাদন করব তার মার্জিনাল কস্ট। যখন আমরা এরকম ভাবে থার্ড ইউনিটে যাব তখন আমার টোটাল কস্ট আসবে 28 টাকা, অর্থাৎ এই 28 টাকা থেকে আগের টোটাল কস্ট 24 টাকা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট বিয়োগ ফলটা হবে কত? 4 টাকা। এটা হচ্ছে আমরা যখন তিনটা শার্ট উৎপাদন করব তখন তার প্রান্তিক খরচ। এখন দেখা যাচ্ছে যে আমরা সূত্রটাকে লিখে রেখেছি কিভাবে? ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তাহলে আমরা তো বলছি যে আগের খরচ এবং পরের খরচের বিয়োগফল, তাহলে এই বিয়োগফলটা আসলো 6 প্রথমবার, প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের টোটাল কস্টের বিয়োগফল আসে 6, এবং কোয়ান্টিটি ডেল্টা কিউ যে নিচে লিখে রেখেছি সেটা হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট, এইটার বিয়োগফল 1 হয়, কাজে 1 দিয়ে ভাগ দিলে 6 কে 1 দিয়ে ভাগ দিলে 6 আসে।
এরকম ভাবে আমরা কি করব, প্রত্যেকবারই টোটাল কস্ট অর্থাৎ পরের বারের টোটাল কস্ট থেকে আগের বারের টোটাল কস্ট বিয়োগ দিলে যেই ফলাফলটা আসে তাকে 1 দিয়ে ভাগ দিব, কারণ উৎপাদনটা গ্র্যাজুয়ালি 1 করেই বাড়ছে, অর্থাৎ চেঞ্জটা এখানে 1ই থাকছে সব সময়, কাজে ভাগটা আমাকে 1 দিয়েই দিতে হবে। সুতরাং আমরা কি করব, 24 যখন আমরা 2 ইউনিট থেকে 3 ইউনিটে যাব তখন আমার টোটাল কস্টের চেঞ্জ হয় অর্থাৎ ডেল্টা টিসি হয় 4, এবং তাকে যদি 1 দিয়ে ভাগ দেই তাহলে আমার মার্জিনাল কস্ট হয় 4। এরকম করে আমি যখন আবার 3 ইউনিট থেকে 4 ইউনিটে যাব তখন সর্বপ্রথম বের করে নিব আগের টোটাল কস্ট এবং পরের টোটাল কস্টের যে বিয়োগফলটা বা চেঞ্জটা। এখানে হচ্ছে চেঞ্জ 2 এবং এখানে উৎপাদনের চেঞ্জ অর্থাৎ ডেল্টা ইউ হচ্ছে 1। তাহলে 2 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে কি 2 হচ্ছে মার্জিনাল কস্ট যখন আমরা 4 ইউনিট উৎপাদন করব। এরকম করে আমরা কি দেখব যে যখন আমরা 5 এ যাচ্ছি তখন আমার মার্জিনাল কস্ট হচ্ছে 4, যখন 6 এ যাচ্ছি তখন 8, যখন 7 এ যাচ্ছি তখন 12। আচ্ছা, এই তো গেল আমাদের কি মার্জিনাল কস্ট বের করার সিস্টেম। আর এভারেজ কস্ট বের করার সিস্টেমটা হলো যে তোমাকে টোটাল কস্টও জানা থাকতে হবে, টোটাল কোয়ান্টিটির পরিমাণও জানা থাকতে হবে। তো আমরা প্রথমবার ধরে নিয়েছিলাম টোটাল কস্ট আমার কত 18, এবং তার এগেইনস্টে আমার টোটাল উৎপাদন ছিল কত 1, অর্থাৎ 18 ডিভাইডেড বাই 1 হচ্ছে 18 হচ্ছে এভারেজ কস্ট। সেকেন্ড টাইম আমার 24 ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে এভারেজ কস্ট বের হয় 12। এরকম করে তুমি প্রত্যেকবারই টোটাল কস্টের মানের এগেইনস্টে যে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে তাদেরকে ভাগ দিলে এই মানগুলি আমরা পেয়ে যাব। এখন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা তো জাস্ট শিখলাম যে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট বের করে এই ছকগুলি কিভাবে পূরণ করতে হয়। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমাদের যখন সৃজনশীল প্রশ্ন হয় তখন এই কলামটা দেওয়া থাকে, এই কলামটা দেওয়া থাকে, এবং আমাদের এই সূত্র দুইটা অ্যাপ্লাই করে এই কলাম এবং এই কলামটাকে বের করতে হয়, যেটা একটু আগে তোমাদেরকে এইমাত্র আমরা বললাম। আরেকটা সৃজনশীল কোয়েশ্চেনও থাকে তোমাদের, যে বলা থাকে তাহলে এই যে তুমি কলামগুলি ফিল আপ করলে এই কলাম থেকে অর্থাৎ গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটা কি সেটা একটু ব্যাখ্যা করো। সম্পর্কটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট এই দুইয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক, যে দেখতে পাচ্ছি এভারেজ কস্ট শুরুর দিকে বেশি থাকে, 18, আস্তে আস্তে সেটা আবার কি হয় কমতে থাকে, 18, 12, 9.33, 7.5, একটা পর্যায়ে সর্বনিম্ন হয় অর্থাৎ 6.5 হয়। এবং এই সর্বনিম্ন পর্যায়ের পর কস্ট কিন্তু অর্থাৎ গড় খরচ কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ 7 হবে, 7.71 হবে, আরো করলে আরো বাড়তে থাকবে। অর্থাৎ গড় খরচের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথম দিকে শুরুর দিকে বেশি থাকে, আস্তে আস্তে এটা কমে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়ে দেন সেটা আবার বাড়তে থাকে। যার কারণে একটু পরে আমরা চিত্র একটা এঁকেই রেখেছি যে এটা কমে যাচ্ছে, কমে আবার বেড়ে যাচ্ছে এভারেজ কস্ট কার্ভটা। এই যে নৌকার মতো একটা শেপ আমি এঁকে রেখেছি, এটা মানে হচ্ছে এ পর্যন্ত কমা, এ পয়েন্টের পরে গিয়ে আবার বাড়া। এই বিষয়ে আমরা আরেকটু পরে বিস্তারিত আলোচনা করব। একটু মার্জিনাল কস্টের প্রসঙ্গে আসি। মার্জিনাল কস্টের সাথে এভারেজ কস্টের একটা মিল আছে। এভারেজ কস্ট যেমন কমে আবার বাড়ে, মার্জিনাল কস্ট আমরা দেখতে পাচ্ছি যে কমে সর্বনিম্ন হয়, তারপরে আবার সেটা বাড়ে। অর্থাৎ 6, 4, 2 এই পর্যন্ত কমলো, 2 এর পরে গিয়ে আবার বাড়লো। যার কারণে এটাকেও যদি আমরা চিত্রে দেখাই তাহলে দেখবো যে মার্জিনাল কস্ট, যে রাইট চিহ্নের মতো যে একটা রেখা এঁকে রেখেছি, প্রথমে হচ্ছে এটা কমে এটা আবার কিন্তু খারাপভাবে দেখো বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা কমার পরে এটাও সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়ে এটা আবার বাড়তে থাকে। তার মানে দুইটার মধ্যে মিল হচ্ছে। এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের মধ্যে সিমিলারিটিস হলো এটাই যে এটা শুরুর দিকে দুইটাই কমতে থাকে, অর্থাৎ এভারেজ কস্টও কমে, মার্জিনাল কস্টও কমে। আরেকটা মিল হচ্ছে বাড়ার সময় দুইটাই বাড়ে, মার্জিনাল কস্ট বাড়ে, এভারেজ কস্ট বাড়ে। এটা যেমন আমরা সারণীতেও মিলটা পাচ্ছি, এটা আমরা চিত্রেও মিলটা পাচ্ছি। এখন আমি একটু রেখাচিত্র তোমাদেরকে দেখাতে চাচ্ছি বিষয়টা, যে একটু আগে আমরা বললাম যখন এভারেজ কস্ট কমে তখন মার্জিনাল কস্টও কমে, ঠিক আছে। যখন এভারেজ কস্ট বাড়ে তখন মার্জিনাল কস্টও বাড়ে। কিন্তু চিত্রে বিষয়টা পরিষ্কার করে লেখা আছে যে যখন এভারেজ কস্ট কমে মার্জিনাল কস্ট কমে, কিন্তু এভারেজ কস্ট মার্জিনাল কস্টের চেয়ে বেশি হারে কমে। আর ঠিক সেই কারণেই এভারেজ কস্টের কার্ভের নিচে মার্জিনাল কস্টটা অবস্থান করে। এই কারণটা
অ্যাভারেজ কস্ট কার্ভের নিচে মার্জিনাল কস্টের কার্ভের অবস্থান থাকে যখন কস্ট দুইটা কমতে থাকে। যখন দুটো কস্টই আবার বাড়তে থাকে একটা পর্যায়ে পড়ে, তখন মার্জিনাল কস্টটা অ্যাভারেজ কস্ট কার্ভের উপরে থাকে। অর্থাৎ বাড়ার সময় কস্ট যখন বাড়বে তখন অ্যাভারেজ কস্ট কার্ভও বাড়বে, মার্জিনাল কস্ট কার্ভও বাড়বে, কিন্তু মার্জিনাল কস্টের বাড়ার রেট অ্যাভারেজ কস্টের বাড়ার রেটের চেয়ে বেশি হবে, যার কারণে মার্জিনাল কস্টের কার্ভের অবস্থানটা অ্যাভারেজ কস্ট কার্ভের চেয়ে বেশি থাকে, উপরে থাকে। এবং বিষয়টাকে যদি আমি বলি যে এরকম ভাবে যখন কমে তখন যেহেতু অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি হারে মার্জিনাল কস্ট কমার সময় যেহেতু অ্যাভারেজ কস্টটা মার্জিনাল কস্টের চেয়ে কম হারে কমে, সেই জন্য অ্যাভারেজ কস্টকে আমরা বলি গ্রেটার দেন মার্জিনাল কস্ট। অর্থাৎ এটাকে এইভাবেও বলা যায়, কমার সময় মার্জিনাল কস্টটা বেশি হারে কমে, অ্যাভারেজ কস্টটা তার চেয়ে একটু কম হারে কমে, যার কারণে অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন মার্জিনাল কস্ট। আবার বাড়ার সময়ে যেহেতু মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি হারে বাড়ে, সেই জন্য মানে বাড়ার সময় অ্যাভারেজ কস্টটা কম হারে বাড়ে, সেই জন্য অ্যাভারেজ কস্ট লেস দেন মার্জিনাল কস্ট। আচ্ছা, এখন যখন এরকম দুইটা কার্ভ একটা কার্ভকে ছেদ করে যায়, একটা পয়েন্ট আমরা একটা সময় পাবো যে অ্যাভারেজ কস্ট কার্ভে মার্জিনাল কস্ট কার্ভকে ছেদ করে উপরের দিকে উঠে যাচ্ছে। এই ছেদ বিন্দুটার সময় অর্থাৎ এ পয়েন্টে অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে। আমরা জানি যে কোনো ছেদ বিন্দুতে দুইটা কার্ভের মান সমান হয়, দুইটা কস্টের মান সমান হয়। এখানে যখন আমরা অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট ছেদ করলো, এই ছেদ বিন্দুতে একই ছেদ বিন্দুতে অবস্থান করায় অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হয়। তাহলে যদি চিত্রের মাধ্যমে তোমাদেরকে প্রশ্নটা যদি এমন থাকে যে চিত্রের মাধ্যমে তিনটা সম্পর্ক দেখাও, তখন আমরা বলতে পারি যে অ্যাভারেজ কস্ট কমার সময়ে অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্টের চেয়ে উপরে থাকবে। বিষয়টাকে ম্যাথমেটিক্যালি বললে বলা যায় অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন মার্জিনাল কস্ট। বাড়ার সময় মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টের চেয়ে উপরে থাকবে, আর মার্জিনাল কস্ট উপরে থাকবে এবং অ্যাভারেজ কস্ট নিচে থাকবে। যেহেতু এটা নিচে থাকে সেই জন্য অ্যাভারেজ কস্ট লেস দেন মার্জিনাল কস্ট। আর যখন ইন্টারসেক্ট পয়েন্ট আসবে তখন দুটো জিনিস সমান হয় বলে আমরা বলতে পারি অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। এই হচ্ছে আমাদের চিত্রগতভাবে তিনটা বৈশিষ্ট্য। এখন বিষয়টাকে নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে যদি তোমাদের বিষয়টা প্রশ্নটা এরকম ভাবে আসে যে সারণীটাকে কমপ্লিট করো, সেই ক্ষেত্রে আমরা হয়তো তোমাদেরকে উৎপাদনের পরিমাণটা দিয়ে দিলাম, টোটাল কস্টের মানটা দিয়ে দিলাম, তুমি এই ইনকমপ্লিট জায়গাগুলো এখানে কোনো ফিগার দেওয়া থাকবে না, তখন তুমি ক্যালকুলেশন করে অর্থাৎ এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে তোমাকে এই মানগুলো বের করতে হবে। আবার এমনও হতে পারে এই উপরের ছক থেকে তোমরা একটা চিত্রগত বিশ্লেষণ দেখাও, তখন হয়তো তোমাদের এই চিত্রটার মাধ্যমে ব্যাখ্যা করতে হতে পারে। প্রিয় ছাত্রবৃন্দ, নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসগুলো ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। আর এই বিষয়গুলো কিন্তু যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়, তোমাদেরকে অবশ্যই চর্চার মধ্যে থাকতে হবে, আর বইগুলো অবশ্যই খুব দ্রুতই পড়াগুলো সেরে ফেলবে। আর তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আর সচেতনার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।